যে বন্যা হলো আমাদের সামরিক বাহিনীর সাথে সাথে সেখানে নেমে গেল। এখন যে অবস্থা চলছে এই মুহূর্তে সেনাবাহিনী যে কষ্ট করছে সেটাও আমরা বিবেচনায় নেই না। ঈদের দিনে যে কষ্ট আমাদের সৈনিকরা করেছে, আমরা কতজনে তাদেরকে পানি আগিয়ে দিয়েছি, কতজনে তাদেরকে খাবার আগিয়ে দিয়েছি, আমাদের সেই বিবেচনা নাই। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়াচ্ছে। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বন্যা, দুর্যোগ, সাইক্লোন কোন জায়গায় বাকি নেই। 5ই আগস্টের পর যে বন্যা হলো আমাদের সামরিক বাহিনীর সাথে সাথে সেখানে নেমে গেল। এখন যে অবস্থা চলছে এই মুহূর্তে সেনাবাহিনী যে কষ্ট করছে সেটাও আমরা বিবেচনায় নেই না। ঈদের দিনে যে কষ্ট আমাদের সৈনিকরা করেছে, আমরা কতজনে তাদেরকে পানি আগিয়ে দিয়েছি, কতজনে তাদেরকে খাবার আগিয়ে দিয়েছি, আমাদের সেই বিবেচনা নাই। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়াচ্ছে। প্রিয় সুধী মণ্ডলী, 2রা আগস্ট মিরপুর ডিওএইচএস থেকে আমি এবং আমার কিছু সহকর্মী মিলে আমরা সেই বিদ্রোহ ঘোষণা করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এবং সেদিন সন্ধ্যার সময় বিকেলে মিছিল বের করেছিলাম। শত নয় হাজার আমাদের ছেলে মেয়েরা সহ সেখানে রেখেছিল। সেই কথাটা আমরা ভুলে গেছি। আমরা জীবনের ঝুঁকি নিয়েছি, করেছি কাজগুলো, কিন্তু কতজন সর্বত্র খালি অন্যদের কথা। আমাদের সামরিক বাহিনী সেদিন যদি আজকে ব্যর্থ হতাম, আজকে আপনারাও থাকতেন এখানে আর আমি থাকতাম সেই পরকালে। আমরা সেই আমার সাথে আমার সহকর্মীরা থাকতো, সেই কথাটা ভুলে গেছি। এই ছবিটা প্রমাণ। যে কথা, যে বক্তৃতা তৎকালীন সময়ে সারা বিশ্ব ছড়িয়ে পড়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তারপর 4ঠা আগস্ট এই যেই হলে আপনারা বসে আছেন, এইখানে আমাদের প্রাক্তন সিনিয়র সিটিজেন, প্রাক্তন সেনাপ্রধানগণ এবং সিনিয়র অফিসাররা মিলে এই হলে সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে সবাই বক্তৃতা দিয়েছেন এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশের পুরো পরিস্থিতি পাল্টে যায়, এ কথাও আমরা বলতে বসেছি। তারপর 5ই আগস্ট সবাই মিলে, সকল পলিটিক্যাল পার্টি মিলে কোথায় গেল? সেই সামরিক বাহিনীর কাছে। তাদের বিরুদ্ধে এত দুঃখ অনেকে। সে সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান এবং 3 বাহিনী প্রধানরা সম্মিলিতভাবে সেই সিদ্ধান্ত না নিতেন তাহলে কি হতো, সেটা আমরা বলতে বসেছি। দুঃখ করে জেনারেল ওয়াকারুজ্জামান একটি কথা বলেছেন, যে কারণটা তিনি বলেছেন, প্রথম কারণটা হচ্ছে দেশের খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতির পেছনে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব। এই কথার উপরেও সমালোচনার শেষ নেই। ষড়যন্ত্র ঘরে বাইরে, লক্ষ্যবস্তু কিন্তু তার লক্ষ্যবস্তু বা টার্গেট কিন্তু এই সামরিক বাহিনী এবং ইসলামী মূল্যবোধ। এটা ভুলে গেলে চলবে না। যে ষড়যন্ত্রের সাথে জড়িত এদেশীয় দালালরা, হাজার নয়, লক্ষ দালাল এখনো উপস্থিত আছে বাংলাদেশে। তারা ফুঁসে উঠবে যদি আপনারা ছাড় দিয়ে দেন। তারা দেশকে ভালোবাসে না, একবারের জন্য দুঃখ প্রকাশ করে নাই। হত্যাকাণ্ড করেছে, এটার জন্য দুঃখ প্রকাশ করে নাই। হত্যাকাণ্ডের জন্য তারা নিজেরা সারেন্ডার করা তো দূরের কথা, দুঃখ পর্যন্ত প্রকাশ করে নাই। কতটুকু জানেন, কতটুকু নৃশংস তারা হতে পারে। প্লিজ আমার সহকর্মীরা, সুধী মণ্ডলীরা, আপনারা কিন্তু ভুলে যাবেন না, আমার বিনীত অনুরোধ। বিডিআর হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রের প্রথম 58 জন অফিসার, 2 জন সহকর্মী, সর্বমোট 74 জনকে সেই নির্মম নিষ্ঠুর ভাবে 2 দিন ব্যাপী হত্যা করেছে। আমরা সেটা বলতে বসেছি। অবশ্যই ইনশাআল্লাহ সেটার বিচারে বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। বিডিআর গার্ডেনের সেই তদন্ত কমিশনের অনেক এখানে উপস্থিত আছেন, তারা কাজ করছেন ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না, ওই দালালদের কথা বিভ্রান্ত হবেন না। আপনারা প্রচার করছেন যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না, এই ফাঁদে আপনারা পড়বেন না প্লিজ। তারপর 36 জুলাই যে নির্মম হত্যাকাণ্ড, এটা ভীষণ ষড়যন্ত্র। ইন্ডিয়ান এজেন্সি এসে হাসিনাকে বলেছে 4-5 হাজার লোক ফেলে দেন, আপনি আবার 5 বছর ক্ষমতায় থাকবেন। এটি বাস্তবতা। প্রিয় সুধী মণ্ডলী, ইন্ডিয়ার আগ্রাসন থেকে দেশকে রক্ষা করার জন্য
জনগণের সাথে সশস্ত্র বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, যেটা হয়েছিল 1971 সালে। এই কথাটা আপনাদের মনে করে দিতে চাই। আমরা শুধু একা থাকলে, নিজেরা আলাদাভাবে থাকলে সামরিক বাহিনী কখনো দেশের জন্য কিছু করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি শেষ পর্যায়ে চলে আসছি। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ 100 বছরের অধিক পথ পাড়ি দিয়ে এসেও আজকে আমাদের শুধু ভাবতে হচ্ছে না, বরং উদ্বেগের সাথে উপায় খুঁজতে হচ্ছে, পথ হাতড়াতে হচ্ছে রাষ্ট্রের সংস্কার এবং সংস্কার পরবর্তী দেশের রাজনীতিমুক্ত সশস্ত্র বাহিনী। এটি নিশ্চয়ই একজন দেশপ্রেমিক এবং সচেতন নাগরিকের জন্য হতাশাজনক হলেও আশাবাদী বা গর্বের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রাওয়ার উদ্যোগে আজকের এই আলোচনা আয়োজন। কারণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠাকালীন হতে সদস্য এবং তাদের পরিবারবর্গের কল্যাণে নিজেদের ব্যক্তিত্ব করার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে বৃহত্তর পরিমণ্ডলে ও ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে ইনশাআল্লাহ। আমরা এবার আজকের মূল প্রসঙ্গ আলোচনায় আমরা খুঁজে বের করব কি কি পরিবর্তন করতে হবে এবং কি কি পরিবর্তন অবশ্যম্ভাবীয় নয়, এবং সেই পরিবর্তিত রাষ্ট্রের কাঠামোর আলোকে আমরা পেতে পারি পোশাকি বা লেজুক ভিত্তির সশস্ত্র বাহিনীর পরিবর্তে পেশাগতভাবে দক্ষ এবং নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ সশস্ত্র বাহিনী। আমি আশা করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের আজকের এই আয়োজনে আলোচকদের জ্ঞানগর্ভ আলোচনায় উঠে আসবে সেই সকল সম্ভাব্য সমাধান যা আমাদের আশান্বিত করবে আজকের এই সেমিনারের শিরোনামের মাধ্যমে। আমরা এই সেমিনারের মাধ্যমে আশা করব এমন একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠবে যে কাঠামো কোন সামরিক নেতাকে কিংবা সামরিক অফিসারকে পদোন্নতির জন্য, পদায়নের জন্য কোন রাজনীতিবিদের পিছনে ঘুরতে হবে না। আরেকটি কথা আপনাদের বলে নেই, অ্যাডভান্স বাদকে the only thing necessary for the imp of evil is for good man not to do nothing। অর্থাৎ শয়তানের জয়ের জন্য একমাত্র জিনিস যা প্রয়োজন তা হলো ভালো মানুষের কিছুই না করা, যা আমরা করি না। সতর্ক বার্তা সেই আলী রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে বলে গিয়েছেন, দেশের বিদ্বান ব্যক্তিগণ লোভী হলে কে দেশের গতিপথ নিয়ন্ত্রণ করবে? দেশের নেতৃবৃন্দ সত্যের পিছনে ছুটলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে? দেশের ব্যবসায়ী অসাধু হলে মানুষ কাকে বিশ্বাস করবে? দেশের সৈন্যদল দেখার সভা হয়ে কে দেশকে রক্ষা করবে? দেশের প্রশাসন বিভাগের রাজ কর্মচারীগণ এবং ন্যায় দণ্ডদারী বিচারক মণ্ডলী দায়িত্বহীন হলে কে নিপীড়িত জনগণকে রক্ষা করবে? আল্লাহর কসম, এই 5টি কারণে কোন দেশ বা জাতির ধ্বংস অনিবার্য। একটা প্রবাদ আমার খুব প্রিয়, যেটা এই দেশে হচ্ছে, গড এন্ড সোলজার্স অল মেন এডোর ইন টাইমস অফ ডেঞ্জার নট ওয়ান্স থিংস আর রাইট। যেমন 5 তারিখ পর্যন্ত আমরা খুব এডোর করেছি সামরিক বাহিনীকে, কিন্তু 5 তারিখের পরে ওয়ান্স থিংস আর রাইটেড গড ইজ ফরগটন and poor soldiers are slighted the way you are slighting us। আত্মসমালোচনা। আমরা তো অনেকেই অবসর জীবনকে বেছে নিয়েছি আনন্দ ফুর্তি বা উপভোগ করার জন্য। কার টাকা ভরে বের হয়ে পড়ি খেলাধুলা ও উৎসবের মাধ্যমে দিন পার করার জন্য। অনেকেই কেবল হিসেব করি জাতি, দেশ, প্রতিষ্ঠান আমাকে কি দিয়েছে, কি কি ওয়েলফেয়ার আরো আমি পাইনি, আরো পাওয়ার কথা, এখনো কি কি পাওয়ার বাকি আছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছি এই জীর্ণ শীর্ণ হত দরিদ্র প্রান্তীয় জন্মভূমি দেশ মাতৃকা ও এর 95% অসহায় মানুষের জন্য আমরা কি কি দিয়েছি, কি কি করেছি, বাবা কি করতে পারি? আমরা কি শুধু এই দিন লাইফের জন্য সৃষ্টি হয়েছি, নাকি এই ফর দ্য কান্ট্রি থাকারও প্রয়োজন আছে? প্রায় 11,000 সদস্য সুশিক্ষিত সদস্যগণকে শুধু আমাদের নিজেদের ওয়েলফেয়ার নিয়ে ব্যস্ত থাকার জন্য ব্যবহৃত হবে না, এটা কখনো হতে পারে না। এ দেশ ও জাতির প্রতি কোনো দায়িত্ব বা ওয়েলফেয়ার করারও আমাদেরকে চিন্তা করতে হবে। আর লোভ নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, অহংকার নয়। চলুন শপথ করি, আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, শ্রীজীব জগৎ বিচিত্রোত্তর বীর্যবান, তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম মহান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।